এতদিন সত্যি অনির্বাণদার ভুলগুলোর জন্য আমি অনির্বাণদাকে ক্ষমা করতে পারিনি। আজও যে পুরোপুরি ক্ষমা করে দিয়েছি তা বলবো না, তবে মানুষটা চেষ্টা করছে। এই 2-3 মাস ধরে সত্যিই চেষ্টা করছে দিদিভাইকে ভালো রাখার, নিজের ভুলগুলো শুধরে নেবার। আর এই যে আমাদের সবাইকে নিয়ে দিদিভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করছে, তাতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। আর আমি শিওর দিদিভাইও খুব আনন্দ পাবে। কি সৌভাগ্য অনির্বাণদার। যাই হোক, তোমাকে কিন্তু ভালো জামা কাপড় পরেই যেতে হবে, তাই আজকের লাস্ট ক্লাসটা ক্যান্সেল করলেই ভালো হয়। তুমি বাড়ি এসে যাওয়ার সময় আমাকে পিক আপ করে নিয়ে যাবে, ব্যাস আমি বেরোলাম। এই দাঁড়াও, তোমার ক্লাস করাটা ইম্পর্টেন্ট, আর আমি ইনভিটেশনের জন্য ক্লাস নেবো না। না না, ক্লাস আমাকে নিতেই হবে। আর আমি সেজে গুজে কেন যাব? জন্মদিন কি আমার নাকি? আর আমার এই জামা কাপড়গুলো সেগুলো কি খারাপ? এগুলো পরে গেলে কি হবে? এই না 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 না, এইগুলো পরে যাওয়া যাবে না, এগুলো দেখতে দেখতে লোকে বোর হয়ে গেছে। আরে আশ্চর্য তো, এ কিরকম জুলুমবাজি! আসছো কেন? এই আরে স্রোত, আরে চলে আসবো আমি তাড়াতাড়ি, তুমি চিন্তা করো না। তুমি চোরকি আর মাকে নিয়ে রেডি থেকো, আমার তো বেশি সময় লাগে না। এসে ঝটপট করে জামা প্যান্ট পরবো আর ঠাস করে বেরিয়ে যাবো। কেমন? দাও। বলছি আজকে অফিসটায় না গেলে হতো না? দুপুরে বেরিয়ে একটু কেনাকাটা করে নিতাম। অনেকদিন পর তো রায়ের জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে, একটু ভালো কিছু কিনতে গেলে দূরের মার্কেটটায় যেতে হবে তো। বুঝতে পারছি, কিন্তু অফিস ছুটি নেওয়া তো সম্ভব না। দেখো এখন কাজের প্রচন্ড চাপ, মানে কোনোভাবেই আমি অফ করতে পারবো না। দেখো অফিস হয়তো পুরনো হতে পারে, কিন্তু আমি তো নতুন এমপ্লয়ি হিসাবে জয়েন করেছি। পুরনো সম্মান ফিরে পেতে গেলে আমাকে অনেক বেশি কাজে মনোযোগ দিতে হবে। আমি একদম ছুটিটা নিতে পারবো না মিষ্টি। তুমি মাকে নিয়ে যাও না সঙ্গে করে, আর ফেরার সময় চোরকিকে স্কুল থেকে নিয়ে তারপরে ফিরো। হ্যাঁ দাও, ঘড়িটা দাও। হ্যাঁ সে তো বটেই, আসলে আজকে একটা স্পেশাল দিন তো তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একাই চলে যাব, কিন্তু তুমি বিকেলে একটু তাড়াতাড়ি বেরিও প্লিজ। হ্যাঁ আমি কি তাড়াতাড়ি বেরোবো না একবারও বলেছি? আমি চেষ্টা করব। আমার কি ইচ্ছে করে না সবাই মিলে একসাথে একটু আনন্দ করি? কতদিন আনন্দ করি না বলো তো একসাথে। তাছাড়া রাইও চাকরি জয়েন করেছে, স্রোতও এমডি পড়া শুরু করে দিয়েছে, আর আমরাও কোনো না কোনোভাবে খুব ব্যস্তই হয়ে পড়েছি। তবে অনেক দিন পরে রায়ের জন্মদিন উপলক্ষে সবাই মিলে আনন্দ হুল্লোড় করার একটা সুযোগ পাওয়া গেছে, আর আমি সেটা কোনোভাবেই মিস করতে চাই না। চলে আসবো আমি তাড়াতাড়ি। সত্যি কতদিন পর রাইটা একটু সুখে শান্তিতে সংসার করছে, আর বলতে নেই অনির্বাণও কিন্তু অনেক চেষ্টা করছে। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? সে ভুলটাকে মার্ক করে কারেকশন করে নেওয়াটাই সবচেয়ে বড় কথা। জানি না নীলুটার আবার কখনো চৈতন্য হবে কিনা। দাও। মা, আমি বেরোলাম। হ্যাঁ বিক্রম, ও ও তুই বেরোচ্ছিস? হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো। আর কিছু না, আর কিছু মানে আজকে তো রাইয়ের বাড়িতে যাচ্ছি না, তা ওর জন্মদিনে কি দেবো সেটা একটু আলোচনা করতাম। এতে আমার সাথে আলোচনা করার কি আছে? তুমি রয়েছো, মিষ্টি রয়েছে, মিষ্টি তো এমনি মার্কেট যাবে বলছিল, তো তোমরা দুজনে ডিসাইড করে নাও না রায়কে কি দেবে। রায়ের পছন্দ মতন কিছুটা কিনে নেবে, তাহলেই তো হয়। দেখ বিক্রম, বিয়ের পর থেকে তো মেয়েটাকে ভালো কিচ্ছু দিইনি, ওই আমাদের দুহাত ভরে দিয়ে গেছে। তাই ভাবছিলাম বাবা একটু ভালো কিছু যদি দেওয়া যেত। আপনি ভাববেন না মা, আমি রায়ের জন্য ভালো কিছুই নেব। সে আমি জানি। মিষ্টি, আমার ক্রেডিট কার্ডটা তোমার কাছে আছে না? যদি দামি কিছু পছন্দ হয় তাহলে নিতে কিন্তু একদম হেজিটেট করবে না। রায়ের খুশি হওয়া নিয়ে কথা, সবচেয়ে বেস্ট জিনিসটা তুমি কিনবে। রায়ের মুখে হাসি ফোটাটাই সবচেয়ে বড় কথা।
মিষ্টি, তুমি কিন্তু নীলুকেও নিয়ে যেতে পারো, ওরও কিন্তু নজর আছে। আমাদের মতো ঘরে জন্মেও মেয়েটার তো সবসময় নজর উঁচুই ছিল, তাই না? তাই রুচিটাও সেরমই হয়েছে। না মা, আমি এই রিস্কটা নিতে পারবো না। দরকার হলে মিষ্টি একা মার্কেটে যাবে, নীলু যাবে না। হ্যাঁ, ওর নজর উঁচু হতে পারে, তার সাথে সাথে ওর লোভটাও কিন্তু উঁচু। কে জানে, রায়ের জন্য একটা ভালো কিছু কেনা হলো, সেটা হয়তো ওর পছন্দ হয়ে গেল, ও নিয়ে নিল। আমি এই রিস্কটা নিতে পারবো না মা। আর হ্যাঁ, আমি পরিষ্কার বলে দিচ্ছি একটা কথা, রায়ের জন্মদিনে কিন্তু নীলু যাবে না। আর যদি যায়, আমি যাব না। ছি বিক্রম, এভাবে বলিস না। আচ্ছা, গত 2 মাসে নীলু এরকম কিছু করেছে যা দেখে তুই বলতে পারিস যে ও খারাপ? এটাই তো ব্যাপার, ও সামনাসামনি কিচ্ছু করে না, যা করে আড়ালে করে। এটা সবচেয়ে বড় ভয়ের ব্যাপার। এই যে চুপ হয়ে রয়েছে না এতদিন ধরে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার। পেছনে পেছনে আরো বড় কিছু প্ল্যান করছে, হয়তো কারো আরো বড় কিছু ক্ষতি করে দেবে মা, আমি তোমায় বলে রাখছি। না বিক্রম, আমি কিন্তু যতদূর নীলুকে লক্ষ্য করেছি, ও কিন্তু একটু হলেও নিজেকে বদলানোর চেষ্টা করছে। এখন বাড়িতেই থাকে, খুব একটা দরকার না হলে বেরোয় না। বাড়ির কাজকর্ম করছে, রান্নাবান্নায় হেল্প করছে, গোছকাজ করছে। কে জানে, আমার মনে হয় ওর বোধহয় একটু বোধ হয়েছে। নিজের ভুলের তো অনেক খেসারত দিয়েছে। তাছাড়া কোর্টের কেসটাও তো চলছে না, সেটা নিয়েও তো নিশ্চয়ই টেনশনে থাকে। থাকে তো। দেখ বিক্রম, আমি তো মা, মেয়ে ভুল হলেও আমার, ঠিক হলেও আমার। আজকে নীলু যখন একটার পর একটা ভুল করেছে, আমি কিন্তু ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগেও দুবার ভাবিনি। যথেষ্ট শাসন করেছি। তো আজ যখন ও ঠিক হতে চাইছে, চেষ্টা করছে, আমরা বাড়ির সবাই মিলে যদি ওকে দূরে সরিয়ে রাখি, সেটা কি আমাদের ঠিক হবে তুই বল? তুই বিশ্বাস কর আমার কথা, নীলু অনেক শান্ত হয়ে গেছে রে আগের চেয়ে। দোহাই বিক্রম, দোহাই তোর, আজকের সন্ধ্যাটায় ওকে রায়ের বাড়িতে নিয়ে যেতে দে বিক্রম। ও বিক্রম, বিক্রম। হ্যাঁ বিক্রম, নীলু আজকে যাক না, আমরা তো সবাই থাকবো একসঙ্গে। আর দেখো, নীলু তো আমাদেরই বাড়ির মেয়ে, আমরা তো আর ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। এই ছোট ছোট সুযোগগুলো দিয়ে দেখো না ও নিজেকে বদলাতে পারছে কিনা। আর তাছাড়া রায় নিজে ওকে যেতে বলেছে। আর তুমি তো রায়কে চেনো, নীলু যদি না যায় রায়ের কিন্তু খুব খারাপ লাগবে। তাই তুমি আর না করো না প্লিজ। ঠিক আছে, আমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটা করো। যদি পুরোপুরি ভরসা করতে পারো নীলুর উপরে, তাহলেই ওকে সঙ্গে করে নিয়ে যেও। আমি আমার বোনের জীবনে নতুন করে কোনো অঘটন চাই না। দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো। সাবধানে যাস। দূর বাবা, হলুদের কৌটোটা আবার কোথায়? ইস, কি অবস্থা হয়েছে গো কৌটোটার। কতবার তোমাকে বলেছি নমিতা দি, মশলার কৌটোগুলো একসাথে রেখো, তাহলে খুঁজে পেতে সুবিধে হয়। তুমিও না, আর এই অনির্বাণ দাদা বাবার হুকুমে 2 মাসে একবার ঢুকতে দাওনি রান্নাঘরে আমাকে। চা টুকুটাকু রান্না করতে খালি ঢুকেছি আমি, নিজের রান্নাঘরে নিজেই কিছু খুঁজে পাচ্ছি না। এবার কালো জিরা খোঁজো, কালো জিরাটা কোথায়? না, যাক, আজকে তোমাকে কেইবার রান্নাঘরে ঢুকতে বলেছে বাবু? আজ তোমার জন্মদিন বলে কথা। কোথায় সকাল সকাল চান টান করে নতুন কাপড় চোপড় পরে সেজে গুজে বসে থাকবে। চাইলে একটু মন্দিরে পুজো দিয়ে আসতে পারো, তা নয় তুমি 7 সকালে রান্নাঘরে এসে হাঁড়ি কড়াই ঠেলছো। মন্দির কাকে বলে জানো? যেখানে মন দিয়ে কাজ করা যায়। আমি যদি বলি রান্নাঘরটাই আমার কাছে মন্দির, আর
এই যে আমি ভালোবেসে মন প্রাণ দিয়ে সবার জন্য রান্না করছি, এটাই আমার কাছে প্রার্থনা। এই কাজে কখনো ক্লান্তি আসে না গো। তা হোক, এতগুলো রান্না করা কি চারটিখানি কথা? দাদাবাবু তো বলেই ছিল রান্নার লোক আনবে, তুমি তাতে রাজি হলে না, আর আমাকেও কোনো কিছুতে হাত লাগাতে দিচ্ছ না। আমি ভালোই বুঝতে পেরেছি দাদাবাবু আজ আমাকে বকবে। কোনো চিন্তা নেই তোমার, তোমার দাদাবাবু যদি বকে আমি তোমাকে বাঁচাবো, এটুকু ভরসা নিশ্চয়ই আছে আমার উপর। এই যে আজকে এতদিন পর সবার জন্য এত রান্না করছি, আমার যে আনন্দটা হচ্ছে সেটাই তো আসল, বলো? জানো নমিতা দি, বাবার কথা খুব মনে পড়ছে আজ। প্রত্যেক বছর আজকের দিনে এত এত বাজার করে আনতো বাবা আমার জন্য। তারপরে একা সেই বাজারের ব্যাগ টেনে আনতে পারতো না বলে দাদা ভাইকে বাজারে ডেকে পাঠাতো। দুজনের দুহাতেই এত ব্যাগ, রান্না করে রাখা মাত্রই মায়ের হুমকি শুরু, এত রান্না রাঁধবে কে? তখন নিশ্চয়ই তুমি কোমরে আঁচল জড়িয়ে হেসেলে ঢুকে যেতে। না না, আমি একা করতাম না, মা বৌমনি দুজনেই খুব হেল্প করতো আমাকে। আর বৌমনি ওই দিন আমার সব ফেভারিট ডিশগুলো আমার জন্য বানাতো, খুব মজা হতো। এই রে নমিতা দি, তোমাকে এত করে কালকে বলে রাখলাম রাত্রেবেলায় মটর ডালটা ভিজিয়ে রেখো, কিছুই করনি তো, ভুলে গেছো। এবার মটর ডালের বড়া দিয়ে নিরামিষ মুইঠাটা কি করে বানাবো বলো তো? এতবার সিটি দিয়েছি, ডালটা তো কিছুতেই সেদ্ধ হচ্ছে না। হ্যাঁ বৌদি, একেবারে ভুলে গেছি। তুমি মুইঠা বানাতে চাও তো চিতল মাছ আনতে বলতেই পারতে। সে বলতেই পারতাম, কিন্তু মা তো ওইটি খাবে না, মা খাবে আমার হাতের নিরামিষ মুইঠা। বলে নাকি মাছের মুইঠার থেকেও বেশি ভালো হয়। কিন্তু ডালটা এবার কি করব? তোমাকে ডালটা দাও দেখি, আমি ভালো করে শিলনোড়ায় বেটে দিচ্ছি। নমিতা দি, এত দিন ধরে তুমি এই বাড়িতে আছো, শিলনোড়া এই বাড়িতে কোথায়? হ্যাঁ বৌদি, আমি তো ভুলেই গেছি, এখন তো সব ঘরে ঘরেই মিষ্টি, আমি আবার ওতে কিছু পারি না বৌদি। আরে মিষ্টি নয়, মিক্সার গ্রাইন্ডার। যাই হোক, তুমি আমাকে ডালটা দাও, আমি দেখছি কতটা কি করা যায়। এই না ও বৌদি, তুমি এবার দয়া করে যাও গো, আমি যা পারবো করে নেবো। দাদাবাবু কিন্তু অনেকক্ষণ এদিকে আসেনি, যদি একবার এসে দেখে যে আমি শুধু কাটাকুটি আর ধোয়াধুয়ি করছি, তাহলে কিন্তু আজকেই আমাকে বিদায় করে দেবে। তোমার দাদাবাবু এখন ল্যাপটপে মুখ ডুবিয়ে কাজ করছে, এদিকে আসার কোনো সম্ভাবনাই নেই। এই যে তুমি হাতে হাতে এত কাজ করছো, বারবার দোকানে বাজারে যাচ্ছ, কেটে বেছে দিচ্ছ, এটাই কি কম নাকি? শোনো, তোমাকে যদি এই বাড়ি থেকে বিদায় করে না, আমিও তল্পি তল্পা গুটিয়ে ওই বাড়িতে চলে যাব। দোয়াই বৌদি, এ কথাটা আর বলো না। তুমি বাড়ি ছেড়ে চলে গেলে বাড়িটা আর বাড়ি থাকে না, দাদাবাবু আর বাড়ি দুয়েরই লক্ষ্মী ছাড়া দশা হয়। বেশ, আর বলবো না, হয়েছে? পাঠার মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছো তো? হ্যাঁ, এই তো ঢাকা দেওয়া আছে। রাখ। দাদা ভাই পাঠার মাংস খেতে কি যে ভালোবাসে, আজকে খুব খুশি হবে পাঠা হয়েছে শুনলে। ও পোস্তর কৌটোটাও বের করে রেখো, কিন্তু বৌমনির জন্য পোস্ত করতে হবে, বৌমনির পোস্ত ফেভারিট। তোমার আজকে রান্নার দৌলতে তোমার বাড়িতে কে কি খায় আমার সব মুখস্থ হয়ে গেছে। তুমি এবার ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও দেখি, কিভাবে করতে হয় তুমি আমাকে পাখি পড়ার মতো সব বলে দিয়েছো। তুমি যাও, আমি বাকি রান্নাটা করে ফেলছি। মানে তোমার হাতে এই সব রান্নার দায়িত্ব দিয়ে আমি গিয়ে এখন রেস্ট নেব? ও বৌদি, দুদিন আগে তো তোমার শরীরটা খারাপ করেছিল, তুমি তো কিছু খেলেও না, বলছিলে গা গুলোচ্ছে, তাই নিয়ে তুমি অফিসে চলে গেলে। দাদাবাবু তোমার জন্য কত চিন্তা করছিল, আজ আবার যদি তোমার শরীর খারাপ হয়, এত ধকল নেওয়া কি ঠিক হবে? খবরদার নমিতা দি, তুমি আমার বাড়ির লোকজনের সামনে কিন্তু শরীর খারাপের কথা একদম আনবে না, বলে দিলাম। আজকে সব আনন্দই মাটি হয়ে যাবে। সে তো এমনি সব মাটি হয়ে যাবে মনে হচ্ছে। আজকে যার জন্মদিন, যাকে ঘিরে অনুষ্ঠানটা করা হচ্ছে, আই মিন অকেশনটাই তাই, সে নাকি রান্নাঘরে সকাল থেকে খেটে খেটে অসুস্থ হয়ে পড়বে। এমনি দুদিন আগে। ওফো, দোহাই তোমার অনির্বাণ, তুমি আর নমিতাকে সেই এক কথা বলো না তো। দুদিন আগে করে বাড়ি মাথায় করো না। দুদিন আগে যা হয়েছিল হয়েছিল, এখন আমি পুরোপুরি ফিট। নমিতা দি, তুমি রান্নার দিকটা দেখো তো, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। খুব অবাধ্য হয়েছে, জোর করে কিছু না বললেও এমনি এমনি আমার কথা শুনবে না। ঠিক আছে, সব ঠিক আছে, আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তুমি এসো আমার সাথে ঘরে। তুমি মাছটা দেখো তো, এসো এসো। মাছটা দেখো। অনির্বাণ, কি হচ্ছে নাকি? ছাড়ো।
একটু গ্যাসটা কমিয়ে দাও না, আমি এদিকটা একটু গুছিয়ে রেখে তরকারিটা নামিয়ে ফেলবো। বাহ, রান্নাঘরটা গোছালি বুঝি? হ্যাঁ, ওই দিদিভাই যেভাবে গুছিয়ে রাখতো সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি। দিদিভাই বলে সবসময় সবকিছু অর্গানাইজড ভাবে রাখলে জিনিসপত্র খুঁজে পেতে সুবিধা হয়, সেটারই চেষ্টা করছি। আর বৌমনিও তো সেরকম সময় পায় না, তাই ভাবলাম গুছিয়ে রাখি। খুব ভালো। আমাকেও বল না, আমিও তো ফাঁকাই আছি, হাতে হাতে কিছু করব। না না, কিচ্ছু করতে হবে না, আমার সব কাজ মোটামুটি হয়েই গেছে। সকালে জলখাবারও রেডি, তরকারিটা এখন নামিয়ে ফেলবো। তোমরা জলখাবারটা সেরে নিও। হ্যাঁ, আর হ্যাঁ মা, আমি না সকালের তরকারিটা একটু বেশি করেই করলাম। তোমরা তো ওবেলা আবার দিদিভাইয়ের বাড়ি যাবে, তাই ভাবলাম একটু বেশি করেই করে আমি ওবেলা 2টো রুটি দিয়ে এই তরকারিটা দিয়ে খেয়ে নেবো। ওবেলা আমরা দিদিভাইয়ের বাড়ি যাব মানে তোরও তো নেমন্তন্ন আছে, তো তুই বাড়িতে খাবি কেন? আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না মা, তোমরা যাও, গিয়ে ঘুরে এসো। কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সব তুই জেনে বসে আছিস? আর রাই তো তোকে বারবার করে যেতে বলেছে রে। এতবার করে বলার পরও না যাওয়া মানে তাকে অসম্মান করা নয়? কেন, অসম্মানের কি আছে? আমি পরে দিদিভাইকে ফোন করে বলে দেবো। হ্যাঁ, ওকে সরিও বলে দেবো, ওকে উইশ করে দেবো। আর সেরকম হলে কোনো একটা অজুহাত দিয়ে দেবো, বলবো যে মাথা ব্যথা করছিল, শরীরটা ভালো লাগছিল না, জ্বর জ্বর লাগছিল, এরকম কিছু একটা অজুহাত দিয়ে দেবো। আর আমার ওখানে যাওয়াটা ঠিকও হবে না। এরকম একটা আনন্দের অনুষ্ঠানে আমার যাওয়া মানে সবার আনন্দ মাটি হয়ে যাওয়া, সবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবো আমি। নীলু, অস্বস্তিটা কার হবে ঠিক বুঝতে পারছি না, তোমার নিজের না বাকিদের? দুপক্ষেরই হবে বৌমনি। আর আমি জানি দিদিভাই, অনির্বাণ দাস, স্রোত, এদের কাছে এদের সঙ্গে আমার সম্পর্কটা কোনোদিনও সহজ হবে না, আর সেটা না হওয়াই স্বাভাবিক। আমি যা করেছি তার জন্য আমার নিজেরই ওদের সামনে দাঁড়াতে লজ্জা করে। নীলু, তুমি যা করেছো সেটা যে অন্যায়, সেটা যে ভুল, এই বোধটা যদি তোমার হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু অনেক বড় কথা। নীলু, তুমি যদি এই বোধ থেকে নিজের ভালো ভাবো, অন্যদের ভালো মন্দের কথা ভাবো, তাহলে দেখবে আস্তে আস্তে অন্য সবাই তোমাকে আস্তে আস্তে মেনে নেবে। তুমি এই নিয়ে আর মনে কোনো দ্বিধা রেখো না। রাই যখন তোমাকে যেতে বলেছে তুমি চলো আমাদের সঙ্গে। বৌমনি, তুমি যে আমাকে এভাবে ভরসা করতে পারছো সেটা দেখে আমার খুব ভালো লাগছে, সত্যি বলছি। কিন্তু দিদিভাই, স্রোত, ওরা কি কখনো আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে? আমি লক্ষ্য করেছি দিদিভাই এখনো আমার সঙ্গে কথা বলার সময় কিরকম একটা আড়ষ্ট থাকে। তাই বলছি, আজকের অনুষ্ঠানে আমি নাইবা গেলাম, আমার যাওয়াটা উচিত হবে না গো। এরকম একটা আনন্দের অনুষ্ঠানে আমি যাব, সবার অস্বস্তির কারণ হব, সবাই ভালো করে এনজয় করতে পারবে না, শুধু শুধু জন্মদিনটা মাটি হয়ে যাবে। সেই তো, তুই বাড়িতে বসে বসে শুকনো রুটি চিববি আর ওখানে গিয়ে আমি খুব আনন্দ করব না রে। আমার এক মেয়ের জন্মদিন আর এক মেয়ে মন খারাপ করে বাড়িতে বসে থাকবে, আমি গিয়ে আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারবো? তার থেকে ভালো আমি যাব না। তো আমি যাব না, ওই বিক্রম বাড়ি ফিরে মিষ্টি আর চরকিকে নিয়ে চলে যাক, আমরা মা মেয়ে বাড়িতে থাকবো। না না, আমি যাব না। তো মা, এরকম করো না মা, মা একদম না। দিদিভাই কিন্তু খুব কষ্ট পাবে তুমি না গেলে, খুব খারাপ লাগবে ওর। আর কে বলেছে আমি বাড়িতে মন খারাপ করে বসে থাকবো? চোরকি আমাকে অলরেডি ও স্কুলের প্রজেক্টের কাজ ধরিয়ে দিয়েছে, কালকেই তো বোধহয় ওদের স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, তাই না? না, এই সপ্তাহের মধ্যে করলেই হবে, কালকেই যে করতে হবে এরকম কোনো কথা নেই। আর শোনো নীলু, তুমি যে বলছো না যে রায়ের সামনে গেলে ও আড়ষ্ট বোধ করে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, রাই আগে থেকে হয়তো একটু চুপচাপ হয়ে গেছে, কিন্তু সেইটা ওর বয়স আর অভিজ্ঞতা ওকে শিখিয়ে দিয়েছে। তুই এই এতগুলো মাস সবার থেকে দূরে দূরে থেকেছিস, আর চল না রে মা, সবার সঙ্গে একটু হইহুল্লোড় করবি, চল না, সবাই ওখানে অপেক্ষা করছে তোর জন্য, চল না। তুই জানিস রাই তোর কথা খুব বলে, তুই মিষ্টিকে জিজ্ঞেস কর না, যখনই ফোন করে তখনই জিজ্ঞাসা করে নীলু কেমন আছে। হ্যাঁ, তোকে হয়তো ফোন করে না, তোর সাথে হয়তো কথা হয় না, কিন্তু তাকা, আমার দিকে তাকা,
যখনই আমাদের সাথে কথা হয় তোর কথা বহুবার বলে, জিজ্ঞেস করে নীলু কেমন আছে, ওর কেসটার কি খবর, সব খোঁজ নেয়, জানিস তো। তুই বৌমনকে জিজ্ঞেস কর, এই যে আজকের এই পুরো ঘটনাটা, এটা তো এই পুরো বিষয়টাকে সহজ করার জন্যই করছে রাই। আমরাই তো ভুল করি মা জীবনে, আবার সময় থাকতে থাকতে সেই ভুল শুধরে নেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের, তাই নয় কি? তুই বল, তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে। মা একদম ঠিক বলেছে নীলু, তুমি আমাদের সঙ্গে চলো। বাড়িতে একা একা বসে থাকলে, একদিকে গুটিয়ে বসে থাকলে তোমার কিন্তু ডিপ্রেশন হবে, নিজের সম্পর্কে উল্টোপাল্টা চিন্তা আসবে। তার থেকে ভালো তুমি আমাদের সঙ্গে চলো। বিক্রমও রাজি হয়ে গেছে তোমাকে নিয়ে যেতে। দেখবে সবার মধ্যে থাকলে তোমার মনটাও ভালো লাগবে। আর আরেকটা কথা কিন্তু ভুললে হবে না নীলু, যতই যাই হয়ে যাক আমরা কিন্তু তোমাকে সবাই খুব ভালোবাসি। আর আমার তো মনে হয় রাই আমাদের থেকেও তোমাকে একটু বেশি ভালোবাসে। চল বাবা, এই মিষ্টি এটা নাও তো। ভালোবাসা, ওই শব্দটাই এখন অর্থহীন হয়ে গেছে আমার জীবনে বৌমনি। দিদিভাই আমাকে ভালোবাসলেও আমি ওকে চিরকাল ঘেন্না করেছি, আর এখনো সেটাই করব। চরম ঘেন্না করি আমি তোকে, চরম ঘেন্না করি আমি তোমাদের রাইকে। উফ, কি হচ্ছেটা কি? আরে হচ্ছেটা কি মানে? যার জন্মদিন সে অসুস্থ হয়ে পড়লে কি হবে? অনুষ্ঠানটার কি হবে? টানতে টানতে তুমি ভেবে নিয়ে এলে কেন আমাকে বলো তো? যদি হাতের কাজগুলো সেরে আসতাম কি এমন ক্ষতি হতো? কি এমন ক্ষতি হতো আবার জিজ্ঞেস করছো? কি এমন ক্ষতি হতো মানেটা কি? তোমার কি মনে হয় আমি ঘরের কাজ করছি মানে আমি চোখ কান বন্ধ করে বসে আছি, কিছু বুঝতে পারছি না? সেই সকালবেলায় রান্নাঘরে ঢুকেছো তুমি, তারপর থেকে ওই আগুনের ধারে দাঁড়িয়ে একটার পর একটা রান্না করেই চলেছো। আর নমিতা দিকে সাথে নিয়ে বসেছে গল্প করার জন্য। তুমি কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? কিন্তু কানে কিছু আসছে না? আস্তে নমিতা দি শুনতে পেলে কি খারাপ ভাববে বলো তো? আর কে বলেছে তোমাকে নমিতা দি কিছু করেনি? সেই ভোরবেলায় এসে ঘর মুছেছে, দোকানে গিয়ে মাছ মাংস কিনে এনেছে, সেগুলো ধুয়েছে, কুটনো কুটেছে। আর এতক্ষণ ধরে তো নমিতা দি রান্না করছিল, আমি শুধু হাতে হাতে বলে দিচ্ছিলাম। দাঁড়াও, কে কি করেছে আর কে কি করছে সেটা আমাকে আলাদা করে বোঝাতে হবে না। আমি সব জানি, সব দেখেছি আমি। রাই, তোমাকে আমি বারবার বললাম, আজকে সকালে আমি কিন্তু বলেছিলাম যে রাই আজকে রান্নার চাপটা তুমি নিও না, রিকোয়েস্ট করিনি? করেছিলাম তো। তারপরে তুমি আমার কথা শোনোনি তুমি আমার কথা। তোমাকে আমি বললাম কিন্তু যে দরকার হলে বাইরে থেকে খাবার আনিয়ে নেবো, তুমি রান্নার চাপটা নিও না। শুনলে না আমার কথা? আমাকে তখন তুমি কি বললে যে না 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 আমি করবো না, আমি কিচ্ছু করবো না, নমিতা দি আছে তো, নমিতা দিকে দিয়ে সব রান্না করে নেবো, সব কাজ নমিতা দি করবে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখন তো দেখছি তোমার মতলবটাই ছিল অন্য। হ্যাঁ তাই তো, তুমি আগে থেকে ডিসাইড করে নিয়েছিলে যে আজকে সব হাতের রান্না আমি সব নিজের হাতে রান্না করে খাওয়াবো বাড়ির লোককে, এটাই ভেবে নিয়েছিলে তাই তো? আমার না এগুলো ভালো লাগছে না রাই। তুমি কেন এতটা স্ট্রেস নিচ্ছ বলো তো? স্ট্রেস? আরে বাবা, স্ট্রেসের কি আছে? করেছি তো কয়েকটা রান্না করলে গলে পড়ে যাবো নাকি? ননির শরীর যেন আমার। হ্যাঁ, তাই তোমাকে বলেছি না, বাড়িতে যদি 100টা কাজ থাকে তার মধ্যে 10টা কাজ তুমি করবে, বাকি কাজগুলো হলে হবে, না হলে হবে না। তা নিয়ে মাথা খারাপ করার তো কোনো দরকার নেই। তাই তুমি আবার আগের মতো নিজের শরীরের অযত্ন করা শুরু করে দিয়েছো, তাই তো? করছো রাই, করছো। এই পরশুদিনই তোমার মাথা ঘুরে গেছিল, 1000 বার বলার পরও কিন্তু ডাক্তারের কাছে গেলে না তুমি। কে জানে প্রেশারটা ফ্লাকচুয়েট করেছিল কিনা। আজ আবার এক পাহাড় রান্না নিয়ে বসেছো তুমি। আমি কারোর কোনো কথা শুনবো না। তুমি দেখো আমি এক্ষুনি বাইরে থেকে খাবার অর্ডার করবো। দেখো মানে বাইরে থেকে খাবার এনে খাওয়াবে বলে বাড়িতে ডেকেছো নাকি ওদের? তাহলে তো বাইরে নিয়ে গিয়ে কোথাও খাওয়াতে পারতে। আরে স্রোত, দাদা ভাই, বৌমনি আমার হাতের রান্না কত ভালোবাসে, জানোই তো তুমি সেটা। সব জানি, আমি সব জানি, কিন্তু তোমার বাড়ির লোক জানে না। ওনারা কেউ কিচ্ছু জানে না। ওনারা তো জানে না যে 2 দিন আগে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। জানলে না জানলে ওনারা কি করবেন জানো তো? ওনারা বলবেন যে রাই তোকে রান্না করতে হবে না, তোমার হাতের রান্না খাওয়া তো দূরে থাক, উল্টো ওরা তোমাকে বলবে যে তুমি রেস্ট নাও, তোমাকে রেস্ট নেওয়ার জন্য এনকারেজ করবে। তোমার পায়ে পড়ি আমি, আমার বাড়ির সবার সামনে এবার তুমি আমার এই কথাগুলো বলতে যাও না যে মাথা ঘুরে ঘুরে গেছিল আমার। কেন বলবো না? তুমি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? শুনি তো তোমার কথা শুনি বলেই তো যেদিন ওই মাথা ঘুরে গেল, সেদিন যে অফিসে গেলাম না তার বেলা, তারপর যে বললাম চলো ডক্টরের কাছে নিয়ে যাবো চেক আপ করাতে, সেটা শুনেছিলে? উফ বাবা, এবার যদি গুনে গুনে হিসেব করতে বসো তাহলে তো মুশকিল। না, আজকে দেখছি জন্মদিনটা আমাকে বকা খেয়েই কাটাতে হবে। এখন তোমার কাছে বকা খাচ্ছি, এরপর মা এলে তখন একচোট হবে।
তারপর স্রোত যদি এসব কথা শুনতে পায় ব্যাস তাহলে তো হয়েই গেল। অনির্বাণ, তুমি কি চাও বলো আজকের দিনও আমি সবার কাছে এরকম করে বকা খাই? খেতে তো হবেই, বকা খেতেই হবে। ডাক্তারের কাছে গিয়ে যখন ওষুধটা খাচ্ছ না তাহলে বকাটাই খাও, সেটাই দরকার তোমার। আচ্ছা আমাকে একটা কথা বলো তো রাই, এই গত 2 মাসে আমি তোমাকে কতবার বলেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, চেক আপ করাতে? শুনেছো আমার কথা? শোনোনি। 1000টা অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছো। ওষুধগুলোও খাও না, দেখি তো না ওষুধ খেতে। রাই রেগুলার চেক আপ না করালে কি হবে তুমি বুঝতে পারছো? আন্দাজ আছে তোমার কোনো? তোমার এত বড় একটা অসুখ হয়েছিল রাই, ভুলে যাচ্ছ সেই কথাটা? সব মনে আছে অনির্বাণ, কিন্তু শুধু শুধু ওষুধ কেন খাবো বলো তো? এখন তো আমি পুরো ফিট। হ্যাঁ, সে কত ফিট তুমি সে তো 2 দিন আগেই দেখলাম। উফ বাবা, রান্না করা অভ্যেস আছে আমার, খুব ভালো লাগে রান্না করতে। আর ওটাকে আমি কাজ বলে মনেই করি না। যে কাজে আনন্দ আছে সেই কাজে আবার কষ্ট হয় নাকি? তাই তো। কতদিন পরে আমার বাড়ির প্রত্যেকে আসছে, সবাই মিলে একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করব। আর নিজের কাছের মানুষদের নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। তুমি বুঝবে না ওসব। আমার বোঝার দরকারও নেই। আর বেশি কিছু তো করছি না, প্রত্যেকে যে যা ভালোবাসে একটা করে ডিশ করবো ব্যাস। এই আমাকে আর রাগিয়ে দিও না কিন্তু রাই, এরপর কিন্তু ঝড় উঠে যাবে বলে দিচ্ছি আমি। না তুমি আমার কথাটা শোনো, কতজন আসবে একবার গুনে দেখেছো কতজন আসবে? সবার পছন্দের পদ রান্না করতে গেলে কতগুলো পদ রান্না করতে হবে আমি কিচ্ছু শুনতে চাই না। এরপর কিন্তু জোর বকুনি দেবো বলে দিচ্ছি। তখন ও না না না, মহারানীকে তো বকা যাবে না, তাহলে তো আবার মুখ গোমরা করে বসে থাকবে জন্মদিনের দিন, কোনো কথাই বলবে না কারোর সাথে। বেশ, বকবো না, যা ইচ্ছে তাই করো। তোমার জন্মদিনের দিন আমি আর নমিতাদি সারা ঘর পরিষ্কার করেছি, সাজিয়েছি, গুছিয়েছি। কোথায় নিজেকে একটু সাজাবে তা না, সেটা করতে পারছো না। নতুন একটা শাড়ি পরে থাকবে, সেটা করতে পারলে না তুমি। মানে নতুন শাড়ি পরে সেজে গুজে আমি রান্না করে ঢুকবো? আমি কি সিরিয়ালের নায়িকা নাকি? আমার জীবন নাট্যের নায়িকা তো তুমি রাই, অন্তত সেই সম্মানে সাজতে আজ। তোমার বাড়ির লোক এসে যদি তোমাকে এই বেশে দেখে তারা তো আমাকে খারাপ ভাববে। অনির্বাণ খারাপ, আমি তোমার যত্ন করি না, ভাববে অনির্বাণ এখনো সেই আগের অনির্বাণই রয়ে গেছে। তারা যদি এটা ভাবে তোমার ভালো লাগবে তো রাই? অনির্বাণ, সবাই আমাকে চেনে, জানে যে এরকম থাকাটাই আমার অভ্যেস, কেউ কিচ্ছু মনে করবে না। আর তুমিও প্লিজ এসব কথা মনের মধ্যে রেখে আর কষ্ট পেও না, বুঝেছো? বেশ, ভাববো না আমি এসব কথা। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এক্ষুনি তোমাকে রান্নাঘরে সব কাজের থেকে বেরিয়ে আসতে হবে, রেস্ট নেবে তুমি, কোনো কাজ করবে না। নমিতাদিকে বলে দাও যা পারবে রান্না করবে, যদি ভুল ত্রুটি কিছু হয় আমি বাইরে থেকে খাওয়ার অর্ডার করে দেবো। আমি রাগ করবো না, বকবো না নমিতাদিকে। আমার কথা মানবে তো? না মানলে কিন্তু আমি সবাইকে সব বলে দেবো। সবাইকে হয়তো এমনিতেও সব বলে দিতে হবে। মানে কাকে কি বলে দিতে হবে? না কিছু না, ওটাই বলছিলাম আর কি। হ্যাঁ, আমি তো তোমাকে কথা দিয়েছি কালকে আমি ডক্টরের কাছে যাব, তাহলে নালিশ টালিশ এগুলো আমার কোথা থেকে আসছে? সে না হয় যাবে, কিন্তু এক্ষুনি বিড়বিড় করে কি বললে কাকে কি বলে দিতে হবে? এটাই বলছিলাম আমি যে সবাইকে বলে দিতে হবে যেন গিফট টিফট না নিয়ে আসে, তাই না? তুমি কিন্তু ফোন করে সবাইকে বলে দিও, কেমন? আসলে বুড়োধারী বয়সে গিফট নিতে বাচ্চাদের মতো ভালো লাগে না, লজ্জা করে। গিফট নিতে লজ্জা করে? আমার তো এখনো গিফট পেতে ভালো লাগে। ছোটবেলায় সেই জন্মদিনের পার্টির কথা মনে পড়ে গেল জানো। আমার বন্ধুরা সব আমার জন্য নানা রকম গিফটস নিয়ে আসতো, গিফট র্যাপারে র্যাপ করে। আমার তো মনে হতো বার্থডে পার্টি শেষ হওয়ার আগেই, ওরা যে যার বাড়িতে ফিরে যাওয়ার আগেই আমি সব র্যাপারগুলো খুলে খুলে দেখি কে কি কি এনেছে। খুব সামান্য জিনিসেই খুব খুশি হয়ে যেতাম জানো। আমার জন্য যদি কেউ প্লাস্টিকের একটা খেলনা নিয়ে আসতো, ধরো একটা সামান্য গাড়ি বা বন্দুক, তাতেই খুব খুশি হয়ে যেতাম তখন। সেটা তো ছোটবেলার কথা, এখন নিশ্চয়ই এরকম কিছু মনে হয় না। এখন আমার জীবনের সবচাইতে বড় উপহার তুমি রাই, সবচাইতে বেশি খুশির জায়গা তুমি। আচ্ছা রাই, তুমি এক্ষুনি একটা কি বলছিলে বলো তো, কথাটা ঘুরিয়ে দিলে। রাই আমাকে সত্যি করে বলো, তোমার আবার শরীর খারাপ করেনি তো? ইউ আর ওকে রাইট? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কিচ্ছু হয়নি আমার। মেয়েদের সব কথা শুনতে নেই। তুমি যাও তো, চট করে এবার অফিস থেকে ঘুরে এসো, যাও। হ্যাঁ, সে কি? আমি আরো ভাবলাম আজকে বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করবো, অফিসে যাও বলছে। ওয়ার্ক ফ্রম হোম? হ্যাঁ। ওয়ার্ক ফ্রম হোম বলে বাড়িতে বসে বসে আমার উপর নজরদারি চালাবে, তাই তো? হ্যাঁ, তা তো করতেই হবে, কারণ আমি তো আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি। এমন অবাধ্য মেয়ে যে আমার কোনো কথা শুনবে না। আমি অফিসে গেলে সে আবার রান্নাঘরে ঢুকে গিয়ে ওই হাঁড়ি কড়াই নিয়ে বসে পড়বে। না না, পড়বো না। রমেশ,
প্রমিস করতে পারবো না, তাহলে মিথ্যে প্রমিস হবে। অনির্বাণ, কিচ্ছু হবে না আমার। যদি শরীর খারাপ করে আমি রেস্ট নিয়ে নেব। আজকে তোমার জন্মদিন, বলো, একটা দিনের জন্য তুমি আমার কথা রাখবে না? নমিতা দি আছে, হেল্প করছে, সাথে সাথে সব করে দেবে নমিতা দি, প্লিজ। রাই, অনেক ঝড় পেরিয়ে আজ আমরা এক হতে পেরেছি। অনেক ঝড় পেরিয়ে যে জীবনটার স্বপ্ন আমরা দুজন একসাথে দেখেছিলাম, টাচউড, যে জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন, রাই, আজ একটু হলেও তার স্বাদ পাচ্ছি। আমি না এখন আমাদের এই জীবনযাপনের মধ্যে আর কোনো অন্ধকার চাই না। না তোমার অসুস্থতা, না কারোর উপস্থিতি, না আমার মায়ের, না তোমার বোনের। তোমাকে ভালো থাকতে হবে রাই, আমার জন্য প্লিজ। আমি জানি আমি স্বার্থপরের মতো রিকোয়েস্ট করছি, কিন্তু তোমাকে ভালো থাকতে হবে রাই, আমার জন্য। আমাদের এই ছোট্ট সুন্দর সংসারটা তোমাকে খুব প্রয়োজন রাই। জানি, ভালো থাকবো আমি, কথা দিচ্ছি। আমাকে যে এখন ভালো থাকতেই হবে।